শেখ হাসিনা পালিয়ে গিয়ে বেঁচে যাবেন, ওবায়দুল কাদের পালিয়ে যেয়ে বেঁচে যাবেন এত বড় হত্যাকাণ্ড ঘটিয়ে, এটা কোনো কথা হতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিও শেষে আমরা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব। চলুন সরাসরি ভিডিওতে। ছাত্র জনতা হত্যার প্রধান দুই অপরাধী, একজন শেখ হাসিনা যিনি গণভবনে অবস্থান করে হুকুম দিয়ে ছাত্র জনতাকে হত্যা করিয়েছেন, আরেকজন ওবায়দুল কাদের। শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন, ওবায়দুল কাদের ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে। ছাত্রলীগ রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, শর্টগান নিয়ে ছাত্র জনতার উপর হামলা করেছে, গুলি করেছে। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সম্মিলিতভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের এখনও পুরো সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। সেটা 700, 800, 1000, 1200 শেষ পর্যন্ত গিয়ে কত হবে আমরা জানি না। কাজ চলছে, কাজ শেষ হলে সুনির্দিষ্ট করে জানা যাবে কখন কাকে কিভাবে হত্যা করা হয়েছে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এই জায়গাটিতে অত্যন্ত পীড়াদায়ক একটি ঘটনা ঘটে গেছে। সেই পীড়াদায়ক ঘটনাটি হচ্ছে যে এই ছাত্র জনতা হত্যার মূল যে দুই আসামি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, দুইজনই পালিয়ে গেছেন। শেখ হাসিনা কীভাবে পালিয়েছে সেটা আমরা জানি, কিন্তু ওবায়দুল কাদেরের কথা যেটা জানতাম যে ওবায়দুল কাদের পালাতে পারেনি, ওবায়দুল কাদের দেশের ভেতরে আছে। ধারণা করা হচ্ছিল যে কিছু সময়ের মধ্যে বা কয়েকদিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে, কারণ তাকে গ্রেপ্তার করাটা খুব জরুরি ছিল এই কারণে যে, আবারও বলি, আগে বলেছি যে ওবায়দুল কাদের প্রথম ছাত্রলীগকে নির্দেশনা দিয়ে ছাত্র জনতার উপরে হামলা করিয়েছে, গুলি চালিয়েছে। তো ওবায়দুল কাদের আর শেখ হাসিনার নামেই সবচেয়ে বড় মামলাটা হওয়া দরকার, অপরাধের, হত্যাকাণ্ডের। এখন প্রশ্ন হচ্ছে, এই ওবায়দুল কাদেরের সঙ্গে আজকের প্রথম আলোর সংবাদ অনুযায়ী প্রথম সারির নেতাদের যে কয়জন ধরা পড়েছে এর বাইরে অন্য প্রায় সবাই পালিয়ে গেছে, এবং এদের প্রায় কেউই এয়ারপোর্ট দিয়ে পালায়নি। এদের অধিকাংশই পালিয়েছে সীমান্ত এলাকা দিয়ে, অর্থাৎ ভারত বাংলাদেশ যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে তারা পালিয়েছে। প্রশ্ন আসে, এরা কিভাবে পালালো, কারা এদের পালাতে সহায়তা করলো, কাদের যোগসাজশে এরা পালালো? সেই প্রশ্নে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক, কিন্তু এই প্রশ্নটা বাংলাদেশে আলোচনা হচ্ছে না। আমরা ভয়ের সংস্কৃতির মধ্যে থাকতে থাকতে আমরা যে সেলফ সেন্সরশিপ দ্বারা আক্রান্ত হয়েছি, সেই কারণেও সম্ভবত এই প্রশ্নটি তুলছি না। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, শেখ হাসিনা যখন তার বোনকে নিয়ে পালিয়ে গেল, সেই সময় আওয়ামী লীগের এই নেতারা, পুলিশের বড় বড় অপরাধী অফিসাররা আত্মগোপন করলো। পরবর্তীতে জানা গেল যে এদের অধিকাংশই আশ্রয় নিয়েছে ক্যান্টনমেন্টগুলোতে। শুধু ঢাকা শহরের ক্যান্টনমেন্ট নয়, ঢাকা শহরের ভেতরে, ঢাকার বাইরের ক্যান্টনমেন্টে তারা আশ্রয় নিয়েছে। এই গুঞ্জনটা সত্য প্রমাণিত হলো একদিনের মধ্যেই। সেনাবাহিনীর পক্ষ থেকে, সামরিক বাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হলো আইএসপিআর এর মাধ্যমে যে কত 626 জন, সংখ্যাটা ভুল করে না থাকলে 626 জন সেনাবাহিনীর সদস্য ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। এর মধ্যে রাজনীতিবিদ ছিলেন, এর মধ্যে পুলিশের আত্মীয় পরিজন, পরিবার, পুলিশ অফিসার এরা ছিলেন। ঠিক কারা ছিলেন এই তথ্য আমরা জানি না। এই তথ্যটি সাধারণ জনমানুষকে জানানো হয়নি, গণমাধ্যমকেও জানানো হয়নি। ভয়ের সংস্কৃতির কথা বলছি এই কারণে যে ইতিপূর্বে আমরা যে ভয়ের সংস্কৃতির মধ্যে ছিলাম, শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলা যেত না, জয়কে নিয়ে কোনো কথা বলা যেত না, রেহানাকে নিয়ে কোনো কথা বলা যেত না, ববিকে নিয়ে কোনো কথা বলা যেত না, অর্থাৎ শেখ পরিবারের এই কয়েকজনকে নিয়ে, তাদেরকে এবং তাদের সন্তানদের নিয়ে কোনো কথা বলা যেত না।
ক্যান্টনমেন্ট ডিজিএফআই যে গুম খুনের সঙ্গে সম্পৃক্ত, আয়নাঘরের সঙ্গে সম্পৃক্ত বলে যে অভিযোগগুলো আসতো সেগুলো নিয়েও কথা বলা যেত না। 5 আগস্টের অভ্যুত্থানের পরেও আমরা সেই ধরনেরই একটা ভয়ের সংস্কৃতির মধ্যে এখনও বসবাস করছি। আমরা এই প্রশ্ন করতে পারছি না যে ক্যান্টনমেন্টে কারা গিয়ে আশ্রয় নিল। হ্যাঁ, জীবন বাঁচানোর জন্য ক্যান্টনমেন্ট তাদেরকে আশ্রয় দিয়েছে, সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে, এটাকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, প্রশংসা করি। কারণ সেই সময় যদি ছাত্র জনতা এদের কাউকে রাস্তায় পেত, একদম পিটিয়ে মেরে ফেলতো, হত্যাকাণ্ড করতো, যা কারো জন্য কাম্য নয়। সেনাবাহিনী তাদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে আশ্রয় দিয়েছে, এটা খুবই ভালো কাজ করেছে। এর জন্যে সেনাপ্রধান সহ যাদের প্রশংসা পাওয়া দরকার সবাইকেই প্রশংসা করি। কিন্তু পরের প্রশ্ন, এই যে 626 জন আশ্রয় নিল, এদেরকে তো সামরিক বাহিনী বা সেনাবাহিনীর দায়িত্ব ছিল বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া, অথবা বেসামরিক প্রশাসনের দায়িত্ব ছিল এদেরকে সামরিক বাহিনীর কাছ থেকে বুঝে নেয়া। এদের মধ্যে যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে মামলা করা, তদন্ত করা, জেলে রাখা, বিচার প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেয়া। কিন্তু ক্যান্টনমেন্ট থেকে তারা নিজের ইচ্ছায় গিয়ে আশ্রয় নিলেন, নিজের ইচ্ছায় পালিয়ে চলে গেলেন, নিজের ইচ্ছায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে চলে গেলেন। এর মধ্যে কতজন রাজনীতিবিদ থাকলেন, কতজন পুলিশ অফিসার থাকলেন, কতজন অপরাধী থাকলেন, সেটা আমরা জানতে পারলাম না। এবং এখন যখন জানা যায় যে এই যে ওবায়দুল কাদের সহ যে বড় বড় নেতারা, এদের নাম বলতে চাই না, আমি নাম উচ্চারণ করতে চাই না, মুখেই নিতে চাই না, কারণ ছাত্র জনতা হত্যা করে এরা পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তো এই মানুষগুলোই যদি ক্যান্টনমেন্টে থেকে থাকে, তাহলে তারা স্বেচ্ছায় বের হয়ে এসে যে চলে গেল, পালিয়ে গেল, তাহলে তারা বিচার প্রক্রিয়ার বাইরে চলে গেল। পুলিশের যে অফিসারদেরকে খোঁজা হচ্ছে বা যাদের বিচার করা দরকার ছিল, তারা তো পালিয়ে চলে গিয়ে থাকে মানে কি তারা গেছে। তো এটা কাদের সহায়তায় গেল? প্রথমত কথা, এখানে ক্যান্টনমেন্ট সামরিক বাহিনী, সেনাবাহিনীর একটা দায় আছে যে তারা বেসামরিক প্রশাসনের হাতে এদেরকে তুলে না দিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বেসামরিক প্রশাসনের, ডক্টর ইউনূস সরকারের বেসামরিক প্রশাসনের দায়িত্ব আছে, তারা সেনাবাহিনীর কাছ থেকে এদেরকে বুঝে নিয়ে যাচাই বাছাই করে যাদের ছাড়া দরকার তাদের না ছেড়ে, এটা নিয়ে কোনো প্রশ্নই করেনি, এটাকে তারা তাদের হেফাজতে নেওয়ার চেষ্টাই করেনি। তারপরে ঢাকা থেকে তারা বিভিন্ন উপায়ে সীমান্ত এলাকাতে গিয়ে পৌঁছেছেন। ধরা পড়েছেন অল্প কয়েকজন, সাংবাদিক 2জন ধরা পড়েছেন, বিচারপতি মানিক ধরা পড়েছেন, ইসাক আলী খান পান্না ধরা পড়েননি, কিন্তু তিনি সীমান্ত পার হয়ে গিয়ে ওই পারে গিয়ে পিটুনিতে মারা গেছেন বলে যেটা ধারণা করা হয়। প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষগুলো সীমান্ত পার হয়ে চলে গেল, হাসান মাহমুদ ধরা পড়েছিল বলে শোনা যায়, তাহলে হাসান মাহমুদকে কে পার করে দিল? সীমান্ত পার করে দিল নাকি উড়োজাহাজ উঠিয়ে দিল? কে এই কাজটি করলো? আরাফাত ধরা পড়েছিল বলে গুঞ্জন পাওয়া গেল, ধারণা করা হচ্ছিল যে অল্প সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে, সেও পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে। তো কারা কিভাবে এদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিল? এখানে গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল? তারা কি করেছিল? তারা কি এদের নজরদারিতে রেখেছিল? তারা কি জানতো যে এই মানুষগুলো সীমান্ত পার হয়ে চলে যাচ্ছে? সরকারকে কি তারা রিপোর্ট দিয়েছিল? আমরা জানি না। সীমান্ত এলাকায় বিজিবি পাহারা দেন, এই বিজিবিকে দিয়ে শেখ হাসিনা সরকার নির্দয়ভাবে গুলি করে মানুষ হত্যা করিয়েছে। সেই বিজিবি কি আওয়ামী লীগের এই অপরাধী রাজনীতিবিদ মন্ত্রীদেরকে, সাবেক মন্ত্রীদেরকে সীমান্ত পার হতে সহায়তা করলো? এদের তো বিপুল টাকা, এই টাকা কি সীমান্ত পার হয়ে যেতে তাদের পক্ষে একটা বড় ভূমিকা রাখলো? মানিক 60-70 লাখ টাকা নিয়ে সীমান্ত পার হচ্ছিল, সেই কথা তো আমরা জানলাম। ইসাক আলী খান পান্নার কাছে 30-40 লাখ টাকা ছিল, সেই তথ্য আমরা জানলাম। কিন্তু আরও যারা সীমান্ত পার হয়ে গেল, তারা আসলে কত লক্ষ টাকা নিয়ে গেল, কত লক্ষ টাকা ঘুষ দিল, কাকে ঘুষ দিল? পুলিশকে, বিজিবিকে, না কাকে? সীমান্ত এলাকার দালালদেরকে কাকে ঘুষ দিল? বেসামরিক প্রশাসনের দায়িত্ব, সরকারের দায়িত্ব এই তথ্যগুলো উদ্ঘাটন করা। এত বড় অপরাধ করে তারা পার পেয়ে যাবে, শাস্তি হবে না, বিচার হবে না, গ্রেপ্তার হবে না, এটা মোটেই কোনো ভালো রেওয়াজ নয়। গণমাধ্যমের উচিত এখানে প্রশ্ন তোলা, যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকে নিয়ে প্রশ্ন তোলা। সরকারের দায়িত্ব যারা এর সঙ্গেই পালিয়ে যাওয়া প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা। সেটা যদি করা না হয়, তাহলে এই যে আমরা এত কথা বলছি, মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, ভয়ের সংস্কৃতিবিহীন বাংলাদেশ, বিচারের বাংলাদেশ, সেটা কিন্তু কথার কথা হয়ে থাকবে। এটা যেন কথার কথা হয়ে না থাকে।
যারা ধরা পড়ছেন তাদের যেন উপযুক্ত শাস্তি হয় যথাযথ মামলায়, ঢালাও মামলা যেন না হয়। যারা পালিয়ে গেছে তারা কাদেরকে ঘুষ দিয়ে, কাদেরকে টাকা দিয়ে, কাদেরকে সহায়তা নিয়ে পালিয়ে গেছে এটা বের করা দরকার। যে ওবায়দুল কাদের পালিয়ে গেছে, ওবায়দুল কাদেরের শাস্তি নিশ্চিত করতে না পারলেও ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহায়তা কে করেছে তার শাস্তি হওয়া দরকার। আরাফাতকে পালিয়ে যেতে সহায়তা কে করেছে তার শাস্তি হওয়া দরকার। এই যে প্রথম সারির আওয়ামী লীগের মন্ত্রীরা, নেতারা পালিয়ে চলে গেল, বিচারের বাইরে থাকলো, এটা আসলে কে, কারা, কিভাবে সহায়তা করলো, এর পেছনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে কিনা সেটা অনুসন্ধান করা দরকার। এদের অপরাধ কি ছিল অবর্তমানেও, তাদের অবর্তমানেও নিশ্চিত করা দরকার, মামলা হওয়া দরকার, তদন্ত হয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া দরকার। এবং ইন্টারপোল সহ, ইন্টারপোলের যদিও সাফল্য বলতে কিছু নাই, তারপরেও ইন্টারপোল সহ যত রকমের ব্যবস্থা আছে এদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া দরকার, অন্তত চেষ্টা করা দরকার। শেখ হাসিনা পালিয়ে গিয়ে বেঁচে যাবেন, ওবায়দুল কাদের পালিয়ে যেয়ে বেঁচে যাবেন এত বড় হত্যাকাণ্ড ঘটিয়ে, এটা কোনো কথা হতে পারে না। আরাফাতের মতো এরকম একজন হত্যাকাণ্ডের সহযোগী পালিয়ে গিয়ে বেঁচে যাবেন, এটা কোনো কথা হতে পারে না। হাসান মাহমুদের মতো এরকম একটা অ্যাবনর্মাল মানুষকে মন্ত্রী বানানো হবে এবং হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে পালিয়ে গিয়ে বেঁচে যাবেন, এটা কত কথা হতে পারে না। নফেল, ওই যে মেয়র মহিউদ্দিনের ছেলে, সবচেয়ে বেশি ছাত্র জনতার উপর আক্রমণে ইন্ধন জুগিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করে দিয়ে গেছেই নফেল, আর এখন তিনি পালিয়ে গেছেন। এরও আবার বিদেশি পাসপোর্ট আছে, বউ বিদেশি পাসপোর্ট আছে, শেখ রেহানার বিদেশি পাসপোর্ট আছে, এদের মধ্যে অধিকাংশেরই বিদেশি পাসপোর্ট আছে। তারা তথ্য গোপন করে মন্ত্রী হয়েছিল। আমরা বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকারের কাছে সুনির্দিষ্ট করে বিচার চাই। ক্যান্টনমেন্টে যারা আশ্রয় দিয়েছিল, ভালো কাজ করেছিল, কিন্তু ছেড়ে কারা দিল, এই ছেড়ে দেওয়ার সঙ্গে অসৎ উদ্দেশ্য ছিল কিনা সেটা অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সীমান্ত পার হতে কোন দালালরা সহায়তা করেছে তাদের বিরুদ্ধে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেন। বিজিবি তাদেরকে কিভাবে সহায়তা করেছে পালিয়ে যেতে, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেন। পুলিশ কিভাবে পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেন। এই ব্যবস্থাগুলো যদি না নেওয়া হয় তাহলে বাংলাদেশে যে ছাত্র জনতার বিজয়, ছাত্র জনতার যে উল্লাস, এই উল্লাস কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। নানা রকমের অরাজকতা করার চেষ্টা করবে, কারণ এদের কাছে শত শত কোটি টাকা আছে। এই শত শত বা হাজার কোটি টাকা ছড়িয়ে তারা দেশের ভেতরে অরাজকতা করার চেষ্টা করবে। এটা প্রতিরোধ করা, ব্যবস্থা নেওয়া বর্তমান সরকারের দায়িত্ব। আবারও বলি, ক্যান্টনমেন্টের থেকে তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো এবং কেন তারা পালিয়ে গেল, তাদেরকে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ কেন বেসামরিক বা সরকারের কাছে হস্তান্তর করলো না, এই প্রশ্নটি গণমাধ্যমের তোলা দরকার। এই প্রশ্নটি সরকারের ভেতরে যারা আছেন তাদের তোলা দরকার। যারা এই প্রক্রিয়াটি সম্পন্ন করেনি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। আমরা এখনও ভয়ের সংস্কৃতিতে থাকতে চাই না। যে প্রশ্নটি সামনে আসবে, যে প্রশ্নটি মনে আসবে, সেই প্রশ্নটি আমরা করতে চাই, এবং শুধু প্রশ্নই করতে চাই না, যাদের উদ্দেশ্যে প্রশ্ন করা বিশ্বাস করতে চাই যে তারা সেই প্রশ্নের যথাযথ যুক্তিসঙ্গত জবাব দিবেন। জবাব না দিতে পারলে যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদের শাস্তি নিশ্চিত করবেন। প্রিয় দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।